নির্বাচন কবে হবে আমরা সঠিক জানি না। ধরেন দিয়ে দেওয়াই ভালো, 2-3 মাসের মধ্যে 5-6 মাসে দিয়ে দেওয়াই ভালো। একবার বলে ডিসেম্বরে, একবার বলে জুলাইয়ে, মানে এই নির্বাচনটা আসলে ডেট এখন পর্যন্ত আমরা কেউ জানি না। নির্বাচনের দিনক্ষণ নিয়ে জনমনে অনিশ্চয়তা, পরিস্থিতির জন্য দায় এড়াতে পারে না অন্তর্বর্তী সরকার, বলছেন বিশ্লেষক। নির্বাচন একটা তারিখ চাই। আপনি যদি কোনো কারণে সেই তারিখটা পরিবর্তন করেন, এটা তো মানুষ বুঝবে। সেক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলো আমার কাছে মনে হয় না দ্বিমত করবে। দেশের রাজনীতির ময়দানে 8 মাসে 2.5 ডজন দল ও প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ, ভোটের মাঠে সম্ভাব্য ভূমিকা নিয়ে সংশয়। শুধুমাত্র ইচ্ছে হলো একটা পলিটিক্যাল পার্টিজ নিয়ে আসলাম, এটা হলে কিন্তু ঘটনাটা আপনি যেটা বলেছেন আগের মতোই হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চের সমাবেশ, শেখ হাসিনার বিচার না হলে কিছুই প্রাসঙ্গিক নয় বললেন সার্জিস। ভ্যাটিকান সিটিতে কাল পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া, সমবেত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, রোমে পৌঁছেছেন ডক্টর ইউনূস। পাক ভারত পাল্টাপাল্টি হামলায় থমথমে কাশ্মীর, বিশ্বকে সতর্ক করল ইসলামাবাদ, দুপক্ষকে ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘের। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ, লালদিঘি ময়দান ঘিরে জমজমাট বৈশাখী মেলা। এবং শাস্তির পর তাওহীদ হৃদয়কে ফের নিষেধাজ্ঞা দেয়া হাস্যকর বললেন তামিম ইকবাল, বিপিএল এ ফিক্সিং কাণ্ডে নাম প্রকাশের ক্ষোভ। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব পুরো খবর। জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে জনমনে। সরকার বলছে ভোট নিয়ে টাইম ফ্রেম জানানো হয়েছে আগেই, তবে তাতে জনমনে আস্থা ফেরেনি। কোনো রাজনৈতিক বিশ্লেষক মনে করেন দায়িত্বশীল জায়গা থেকে এক এক সময় এক এক ধরনের বক্তব্য আসার কারণেই নির্বাচন নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। বিস্তারিত মাসুদ সুমনের রিপোর্টে। শেষ কবে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছে বাংলাদেশের মানুষ? অনেকেই জানেন না এই প্রশ্নের উত্তর। তবে ভোট নিয়ে ব্যাপক আগ্রহ আছে জনমনে, বিশেষ করে সম্ভাবনার নতুন বাংলাদেশে সুষ্ঠু ভোটের নতুন স্বপ্ন দেখছে সবাই। আশা করছে অন্তর্বর্তী সরকার পূরণ করবে ভোটারদের এই প্রত্যাশা। সেই জায়গা থেকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছে নিউজ 24। ভোট নিয়ে এক ধরনের আশা নিরাশার দোলাচলে আছেন তারা। নির্বাচন কবে হবে এটা আমি না, বাংলাদেশের মানুষ কেউই জানে না যে নির্বাচন কবে হবে। নির্বাচন কবে হবে আমরা সঠিক জানি না। কিন্তু কবে দিবে এটা তো কেউ জানে না। ধরেন দিয়ে দেওয়াই ভালো, 2-3 মাসের মধ্যে 5-6 মাসে দিয়ে দেওয়াই ভালো। সরকারের পক্ষ থেকে জানানোই হয়েছে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে জাতীয় নির্বাচন। তারপরও অনিশ্চয়তার কারণ কি? এক একজন উপদেষ্টা এক এক সময় এক এক কথা বলতেছে, একবার বলে ডিসেম্বরে, একবার বলে জুলাইয়ে, মানে এই নির্বাচনটা আসলে ডেট এখন পর্যন্ত আমরা কেউ জানি না। এখন যারা সরকারে অন্তর্বর্তীকালীন সরকারে আছে তারা কোনো নির্দিষ্টভাবে কোনো কিছুই বলে নাই। সাধারণ ভোটাররা চান আগে পরে যখনই হোক জাতীয় নির্বাচন, পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করা উচিত সরকারের। যে আমরা ডিসেম্বরের 25শে ডিসেম্বরের ভিতরে, মানে 25 সালের ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিচ্ছি, বা 26 জানুয়ারি বা মার্চ, এটা সরকারের অতি দ্রুত স্পষ্ট করা দরকার। একটা নির্দিষ্ট সময় দেখ, ওই সময়ের মধ্যে মানুষ যেন কি তার টাইম বেছে নিতে পারে যে ওই টাইমটাতে আমরা নির্বাচন করব। নির্বাচনটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা নাগরিক হিসেবে ভোটাধিকার রয়েছে। ভোট নিয়ে জনমনে অনিশ্চয়তার জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করেন এই রাজনৈতিক বিশ্লেষক। বৈষম্যবিরোধী আন্দোলনে অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছে তাদের মধ্যেও এখন একটা দুশ্চিন্তা, একটা সন্দেহ তৈরি হয়েছে যে নির্বাচনটা আদৌ কবে হবে, কেন হবে, কিভাবে হবে। আমি মনে করি তারিখ ঘোষণা করা জরুরি। নির্বাচন একটা তারিখ চাই। আপনি যদি কোনো কারণে সেই তারিখটা পরিবর্তন করেন, এটা তো মানুষ বুঝবে যে কোনো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বন্যা হয়েছে, দুর্যোগ হয়েছে, কোনো একটা কারণ হয়েছে, অথবা আপনার সংস্কারগুলোর জন্য আর হয়তো 2 মাস আপনার লাগবে। সেক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলো আমার কাছে মনে হয় না দ্বিমত করবে, কারণ রাজনৈতিক দলগুলোকে আপনি আস্থায় নিয়েই তো সংস্কার করছেন। সংস্কার তো আপনি একা করছেন না। দ্রুত নির্বাচন না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হওয়ার শঙ্কা আছে বিভিন্ন মহলে। জুলাই আন্দোলনে অন্যতম স্পৃহা ছিল রাষ্ট্র সংস্কার এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, যেই সংস্কারে মত ছিল বেশিরভাগ রাজনৈতিক দলের।
ফলে পরবর্তীতে যে সরকার আসবে তার উপরে অনেকটা দায়িত্ব বর্তায় সেই সংস্কার কাজ শেষ করা। এমন অবস্থায় দেশের সার্বিক অবস্থার উন্নয়নের জন্য দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন করা এবং সেই আলোকে কাজ এগিয়ে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। জনতা পার্টি বাংলাদেশ এই নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে নতুন দলের নাম ঘোষণা করা হয়। ইলিয়াস কাঞ্চন বলেন, দেশের জন্য সততার সঙ্গে কাজ করবে তার দল। নিরাপদ সড়ক আন্দোলনে বিগত সরকারগুলো থেকে সহযোগিতা পাওয়া যায়নি। এই বিষয়ে সরকারের সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি। দলের মহাসচিব শওকত মাহমুদ বলেন, উদার গণতন্ত্রে বিশ্বাসী একটি মধ্যপন্থী দল হবে জনতা পার্টি। এই 32 বছরে আমি বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশগ্রহণ করেছি। সেই সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি সেটি হলো যে সরকারের সহযোগিতা ছাড়া, তাদের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয়। দেশের রাজনীতিতে চলছে দল গঠনের প্রতিযোগিতা। নানা নাম আর প্রতিশ্রুতি নিয়ে আগমন ঘটছে একের পর এক নতুন রাজনৈতিক দলের। আওয়ামী লীগের পতনের পর গেল 8 মাসে আত্মপ্রকাশ করেছে অন্তত 30টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম। এসব দল দেশের প্রচলিত রাজনীতির ধারায় ঠিক কতটা ভূমিকা রাখবে এ নিয়ে প্রশ্ন রয়েছে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞ মহলে। তারা বলছেন, রাজনীতি যেন ব্যবসার মাধ্যম হয়ে না ওঠে সেদিকেও নজর রাখা জরুরি। নতুন দল জনতা পার্টি নিয়ে রাজনীতির মাঠে নামলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এর কদিন আগেই আত্মপ্রকাশ করে ডেস্টিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের আম জনতা পার্টি। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনীতিতে আগমন ঘটছে একের পর এক দল পার্টির। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গেল 8 মাসে যাত্রা শুরু করেছে অন্তত 30টি নতুন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম। এছাড়া নিবন্ধনের জন্য ইসিতে জমা পড়েছে আরও প্রায় 150 নাম। একের পর এক রাজনৈতিক দলের আগমন আলোচনার খোরাক যোগাচ্ছে সাধারণ মানুষের মনে। তৃণমূল পর্যায়ে পৌঁছতে হবে, কারণ তৃণমূল পর্যায়ে না পৌঁছলে এটা মূলত জনগণের কাঙ্ক্ষিত আপনার সাফল্য আসবে না। আমাদের বেশ কিছু নতুনত্ব নিয়ে আসা দরকার। এর জন্য নতুন নতুন রাজনৈতিক দলকে আমাদের উৎসাহ দিতে হবে। প্রত্যেক রাজনৈতিক দলই বলতেছে সব জনগণের চাহিদাটা অবশ্যই মিটাবে, কিন্তু দিন শেষে দেখা গেল যে না, ওরা তাদের মোটিভ অনুযায়ী চলে, তাদের স্বার্থ অনুযায়ী চলে। গণতান্ত্রিক ব্যবস্থায় নতুন দলের আগমন ইতিবাচক হলেও প্রচলিত ধারায় দলগুলো টিকে থাকা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। টিকে থাকতে পারবে কিনা, শুধুমাত্র ইচ্ছে হলো একটা পলিটিক্যাল পার্টিজ নিয়ে আসলাম, এটা হলে কিন্তু ঘটনাটা আপনি যেটা বলেছেন আগের মতোই হবে, ব্যাঙের ছাতার মতো গজিয়ে আবার নিমিশেই ঝরে যাবে। লেটস ওয়েট এন্ড সি। আমার মনে হয় আমাদের কাছে ক্রিস্টাল হয়ে যাবে আসলে কি পারপাস ছিল, কি জন্য করেছে, আদৌ কি টিকে থাকার জন্য নাকি এই নতুন বন্দোবস্তে একটা অ্যাটেনশন নেওয়ার জন্য করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বহুদলীয় অংশগ্রহণ গণতন্ত্রে গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু দিন শেষে ভোটের রাজনীতিতে এই দলগুলো সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছতে পারে সেটাই এখন দেখার বিষয়। সজল দাস, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনার নির্দেশে যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় কাজ করেছে তাদের গ্রেপ্তার করতে হবে। সরকারের প্রতি এমন আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে গণ আন্দোলনে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানকে সহায়তা প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে এই চিকিৎসা সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানটি আয়োজন করা হয় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়। দলটির নেতারা বলেন, জুলাই শহীদদের আত্মার শান্তির জন্য শেখ হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। এখন তো ফ্যাসিবাদ নেই, এখন তো আদালতে কেউ হস্তক্ষেপ করে না, এখন তো প্রশাসনের উপর কোনো হস্তক্ষেপ নেই। তাহলে এই অপরাধীরা কেন, যারা হচ্ছে মূল অপরাধী, যাদের কারণে আজ 15 বছর 16 বছর শেখ হাসিনার মতো একজন রক্ত পিপাসু নারী, তিনি যে ছোট বাচ্চাদের গুলি করে হত্যা করতে দ্বিধা করেননি, তাকে যারা সহায়তা করেছে তারা আজকে ধরাছোঁয়ার বাইরে, এটা হতে পারে না।
গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে কিছুই প্রাসঙ্গিক হবে না মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। শুক্রবার ইনকিলাব মঞ্চ আয়োজিত শহীদী সমাবেশে কথা বলেন তিনি। সমাবেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে 4 দফা দাবি তুলে ধরেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। জুলাই পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের এই শহীদী সমাবেশ, যাতে অংশ নেন জুলাই আন্দোলনে নিহত পরিবারের সদস্য এবং আহতরা। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। পরে সমাবেশ শেষে মিছিল করে ইনকিলাব মঞ্চ। এ সময় শহীদ পরিবারের সদস্যরা হতাশা প্রকাশ করে বলেন, অভ্যুত্থানের 9 মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার এখনো বিচার নিয়ে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমরা চাই এই সরকারের শাসনামলে আমরা যেন এই শহীদদের বিচারটা দেখে যাইতে পারি। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের বিচার না হলে জুলাই অভ্যুত্থানের স্বপ্ন পূরণ হবে না। আগামী 100 দিনের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে সচিবালয় অভিমুখে মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। আওয়ামী লীগের বিচার এবং তাদের নিষিদ্ধের বিষয়ে যদি কোনো কার্যকর ভূমিকা সরকার গ্রহণ না করে, আগামী 36 জুলাই মানে 5 আগস্ট শাহবাগে দুপুর 2টায় এইখান থেকে সচিবালয় ঘেরাওর জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি হবে। 1400 শহীদের রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে। ওই ভবিষ্যৎ কোন কালো কালি দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে লেখবার প্রয়োজন হবে না। সমাবেশে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, গণহত্যার বিচার না করে ভিন্ন কিছু ভাবলে রক্তের দায় অন্তর্বর্তী সরকারকে বয়ে বেড়াতে হবে। আগে সংস্কার নাকি আগে নির্বাচন, মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন। সংস্কার নাকি নির্বাচন, এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার। গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক স্বাভাবিক হবে না বলে মন্তব্য করেন এনসিপি নেতা সার্জিস আলম। পিছনের সরাসরি কারণগুলো দেখি। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শনিবার ভ্যাটিকান সিটিতে সম্পন্ন হবে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া। আর এর মধ্যে ভ্যাটিকানে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা 6টার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানটি রোমে পৌঁছায়। অভিবাসন নিয়ে পোপের সঙ্গে বারবার সংঘাতে জড়ানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স এমনকি ইউক্রেনের প্রেসিডেন্টও অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন। দর্শক, ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষ বিদায় ঘিরে চলছে নানা প্রস্তুতি। সেখানে রয়েছেন সহকর্মী এমডি রিয়াজ হোসেন। প্রস্তুতির সবশেষ খবর জানাতে তিনি যুক্ত হবেন আমাদের সঙ্গে। রিয়াজ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, জানাবেন পোপ ফ্রান্সিসের শেষ বিদায় ঘিরে নতুন কি তথ্য আছে আপনার কাছে, কেমন দেখছেন প্রস্তুতি, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই পোপ ফ্রান্সিসের শেষ অনুষ্ঠান রোমের স্থানীয় সময় আগামীকাল সকাল 10টায় শুরু হবে। আর এরই মধ্যে তার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ব নেতারা অনেকেই রোমে পৌঁছেছেন। তার মধ্যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রোমে পৌঁছান স্থানীয় সময় শুক্রবার সকাল 2:15 তিনি বিমানবন্দরে নেমেই সেখান থেকে সরাসরি চলে যান পোপ ফ্রান্সিসকোর মরদেহ দেখতে। কারণ এই পোপ ফ্রান্সিসকোই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের পরম বন্ধু। আর এই বন্ধুর মৃত্যুতে তিনি শোকে শোকাহত এবং কাতার সফরকালীন সময় তিনি সরাসরি রোমে চলে আসেন এবং তিনি ভ্যাটিকান সেন্ট পিটার স্কোয়ারে গিয়ে, যেখানে তার মরদেহ রাখা হয়েছে, সেখানে গিয়ে তার মরদেহের সামনে তিনি দাঁড়িয়ে অনেক শ্রদ্ধা নিবেদন করেন, নীরবতা পালন করেন এবং শোক বইতে স্বাক্ষর করেন। এবং আগামীকাল সকাল 10টায় তিনি বিশ্ব নেতাদের সাথে এই শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিবেন এবং সেখানে থাকবেন। আমি এখন যেখানে রয়েছি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক আমার পিছনের এই হোটেলটিতে অবস্থান করছেন এই মুহূর্তে এবং তার প্রেস সচিব এইমাত্র আমাদের সাংবাদিকদের ব্রিফ করেছেন। তিনি বলেছেন যে এই পোপ ফ্রান্সিসকো শুধু বাংলাদেশের মানুষের না, সারা বিশ্বের মানুষের প্রিয় মানুষ ছিলেন। তিনি মানবতার কথা বলেছেন এবং বিশেষ করে ব্যক্তিগতভাবে সম্পর্ক ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। তিনি প্রধান উপদেষ্টা হওয়ার আগেই তিনি এই পোপ ফ্রান্সিসকোর সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তার ব্যক্তিগত বন্ধু বিদায়, তার মৃত্যুতে তার সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি, তার সাথে অনেক পরিকল্পনা ছিল। তারা 3-0 একটি যে ক্লাব করেছিল, সেই ক্লাব নিয়েও পোপ ফ্রান্সিসকোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশদ পরিকল্পনা ছিল আগামী দিনে। কিন্তু তার মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন এবং তিনি ছুটে এসেছেন ভ্যাটিকান সিটিতে
আগামীকাল শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান করবেন এবং আগামীকাল তার শেষকৃত্য না হওয়া পর্যন্ত তিনি ভ্যাটিকানে অবস্থান করবেন। প্রেস সচিব শফিউল আলম আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছেন, এতক্ষণ পর্যন্ত এই হোটেলে লবিতে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন তিনি, এবং তিনি বলেছেন সাংবাদিকদের এই পোপ ফ্রান্সিসকোর যে শেষকৃত্য অনুষ্ঠান নিয়ে কথা বলতে, এই কারণে এছাড়া অন্য কোনো কথা তিনি বলেননি। আসলে তিনি প্রধান উপদেষ্টা, তিনি এসেছেন তার শোকে, তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে 3 দিনে শোক দিবস ঘোষণা করেছেন এবং ইতালিও কিন্তু 9 দিনব্যাপী শোক দিবস চলছে। এবং আজকে ডোনাল্ড ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ বিভিন্ন দেশের প্রধানগণ আসবেন। এই কারণে রাজধানী রোম কিন্তু ভ্যাটিকান সিটির নিরাপত্তা নিশ্চিত করেছেন প্রশাসন, এবং আসলে এখানে কয়েক হাজার পুলিশ প্রশাসন সহ বিভিন্ন বাহিনী নিয়োজিত করেছেন নিরাপত্তার কারণে। আর এই নিরাপত্তা বেষ্টনী ভেদ করেও কিন্তু আসলে সেন্ট পিটার স্কয়ারে গত কয়েকদিন যাবত এবং আজকে পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত কিন্তু ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলম্বীদের জনসমুদ্রে পরিণত হয়েছিলেন, কারণ শেষবারের মতো দেখতে পেরেছেন পোপ ফ্রান্সিসকোকে। আর বিকেল 5টার পর কিন্তু অ্যালার্ট জারি করেছেন, ভ্যাটিকান সিটি সেন্ট পিটার স্কয়ারে জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল। এই ছিল আমার কাছে রোমের ভ্যাটিকান সিটির শেষ পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানের সর্বশেষ তথ্য। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত। মার্কিন গোয়েন্দা তথ্য বলছে পারমাণবিক সংঘাতে জড়াতে পারে এই দুই দেশ। আর এরই মধ্যে চূড়ান্ত যুদ্ধের শঙ্কা নিয়ে বিশ্বকে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। তবে এই দুই পক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সাধারণ কাশ্মীরিরা। শুক্রবার সকাল থেকেই থমথমে গোটা কাশ্মীর। নিয়ন্ত্রণ রেখায় থেমে থেমে গুলি ছুটছে ভারত এবং পাকিস্তান সেনারা। যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে বিপুল সেনা মোতায়েন করেছে উভয় দেশ। এরই মধ্যে ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধ এবং পারমাণবিক হামলা নিয়ে ফাঁস হয়েছে মার্কিন গোয়েন্দা তথ্য, যেখানে বলা হয়েছে যুদ্ধের সম্ভাবনা কম হলেও পারমাণবিক কেন্দ্রগুলো ঝুঁকিতে রয়েছে। কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। মন্তব্য করেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার সংঘাতের আশঙ্কা নিয়ে বিশ্বকে ভাবতে হবে। তবে কাশ্মীরে হিন্দু মুসলিম সংঘাত বর্জনের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ কাশ্মীরিরা। আমরা কেবল এটাই বলতে চাই যে সন্ত্রাসবাদের কোনো নির্দিষ্ট ধর্ম নেই এবং আমরা সাধারণ কাশ্মীরিরা শান্তির পক্ষে। এদিকে ভারতের প্রত্যেক রাজ্য থেকে পাকিস্তানিদের তাড়িয়ে দিতে দেশের প্রত্যেক মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই মধ্যে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন নাগরিকরা, কয়েকদিনে উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে। এরই মধ্যে কাশ্মীর হামলায় পাল্টাপাল্টি দোষারোপ করে ক্ষোভে ফুঁসছে দিল্লি, ইসলামাবাদ। কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। মাসুদ রানা, নিউজ 24। সংবাদের সময় হল একটি বিরতির, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। দ্বিকক্ষ সংসদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। আর এ সময় দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ইসি সদিচ্ছা ও সক্ষমতা প্রমাণের আহ্বান জানান জামাত ইসলামের আমির। দীর্ঘ 17 বছর পর ময়মনসিংহে জামাতে ইসলামীর কর্মী সম্মেলন। শুক্রবার সকাল থেকেই সার্কিট হাউস মাঠে মিছিল নিয়ে দলে দলে জড়ো হতে থাকেন জেলা ও মহানগর জামাত নেতাকর্মীরা। মহানগর আমির মাওলানা কামরুল আহসান ইমরুলের সভাপতিত্বে শুরু হয় সম্মেলন। প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যে জামাত আমির বলেন, বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকায় জনগণ দুর্ভোগে আছেন, তাই স্থানীয় নির্বাচন দিয়ে ইসিকে সদিচ্ছা এবং সক্ষমতা প্রমাণের তাগিদ দেন তিনি। জনগণ এখন সাফার করছে স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। সংসদে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিআর সিস্টেমে ভোটের দাবি জানান তিনি।
সংসদ 2 কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে, নিম্নকক্ষ উচ্চ কক্ষ। মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে, সেইটা হবে বর্তমান পদ্ধতিতে। আর উচ্চ কক্ষের প্রস্তাবনা করা হয়েছে পিআর সিস্টেমে। উচ্চ কক্ষ যদি পিআর সিস্টেমে প্রয়োজন হয় তাহলে নিম্নকক্ষ নয় কেন? এ সময় নারী সংস্কার কমিশনের সুপারিশে কিছু জায়গায় কোরআন ও সুন্নাহ খেলাপ করা হয়েছে বলে দাবি করে তা বাতিলের আহ্বান জানান জামাত আমির। কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। আমাদের প্রথম কথা হচ্ছে যে এই কয়েকজন এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশে 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। মহানগর সেক্রেটারি শহীদুল্লাহ কাউসারের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ডক্টর সামিউল হক ফারুকী, জেলার আমির আব্দুল করিম ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জুলাই গণহত্যার দ্রুত বিচার ও সংস্কারের প্রয়োজনীয়তার কথাও বলেছে এই দলটি। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, জুলাই অভ্যুত্থানকে বিপ্লব বলে চালানোর চেষ্টা হচ্ছে, কিন্তু কোনো নতুন আদর্শ চাপিয়ে দেয়া মেনে নেওয়া হবে না। ভারতের আধিপত্যবাদ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আমাদের মধ্যে নানা প্রশ্নে দ্বিমত আছে, ভিন্নতা আছে, কিন্তু তারপরও জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে আমি বিশ্বাস করি সকল রাজনৈতিক দল আমরা জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা অবস্থান গ্রহণ করব। সরকারকে বলতে চাই, মেহেরবানি করে যাত্রাটা যেটা শুরু করেছেন, কোথায় কিভাবে যাত্রাটা শেষ করবেন পরিষ্কার করে কথা বলুন। যে দৌড়টা শুরু করেছেন, জ্যোতি চিহ্নটা কোথায় টানবেন সেটাকে ঠিক করুন। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার মূল হোতা মেহরাজ ইসলামকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার এই আদেশ দেওয়া হয়েছে। মেহরাজকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এর বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবী, জামিনও চান তিনি। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে জামিন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 23 এপ্রিল গাইবান্ধা থেকে মেহরাজকে গ্রেপ্তার করে র্যাব। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। জমকালো আয়োজনে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে হয়ে গেল আব্দুল জব্বারের বলি খেলার 116তম আসর। এবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ, রানার্স আপ একই জেলার রাশেদ। খেলা দেখতে দুপুর থেকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় লালদিঘির মাঠ। মেলাকে ঘিরে বসেছে বৈশাখী মেলাও। আবু জাবেদের ছবি ও নয়ন বড়ুয়া জয়ের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। কুস্তি খেলা শক্তি ও কৌশলের বড় প্রতিযোগিতা। এই খেলা চট্টগ্রামে বলি খেলা নামে পরিচিত। প্রতি বছরের মতো এবারও জমকালো আয়োজনের মধ্য দিয়ে লালদিঘি ময়দানে হয়ে গেল ঐতিহাসিক আব্দুল জব্বারের বলি খেলার আসর। জব্বারের বলি খেলায় এবারও বাঘা শরীফের বাজিমাত। শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার এই কুস্তিগির। বলি খেলার 116তম আসরে অংশ নিয়ে এবারও একই জেলার রাশেদকে হারিয়ে বাজিমাত করেন তিনি। কুস্তিগিররা বাহুশক্তি ও কৌশল ব্যবহার করে পরাস্ত করতে থাকেন তাদের প্রতিপক্ষকে। প্রতিযোগিতা উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো দর্শক। বাঘা বলতে অনেক এগিয়ে আছে, তার কারণে তাকে বিজয় ঘোষণা করছে আর কি। সারা বাংলাদেশে আর কোনো বলি খেলা হয় না, এটা হলো বাঙালির সংস্কৃতি এবং কৃষ্টির। এইদিকে বলি খেলা ঘিরে লালদিঘি থেকে আন্দরকিল্লা, কোতোয়ালি সহ 3 কিলোমিটার সড়ক জুড়ে বসেছে বৈশাখী মেলা। ঢাকা থেকে আইসি হাত পাকা 200 টাকা জোড়া বিক্রি করতেছি, ওটি বিক্রি করতেছি 100 টাকা জোড়া। মোটামুটি ভালোই বিক্রি হয়। অন্যান্য মার্কেটে দেখা যায় না, তবে মেলার মধ্যে এত সুন্দর দেখা যায় বলা বাহুল্য। মেলায় গৃহস্থালীর সব ধরনের পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারাও। এইবারের বলি খেলায় অংশ নেয় দেশের স্বনামধন্য 100-র বেশি কুস্তিগির। চট্টগ্রামের এই সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান আয়োজকদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এবারে অর্থ বাণিজ্য সংবাদ।
আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। নিউজ 24-কে এই কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ফাইনালি আমরা জুন মাসের মধ্যে ওদের বোর্ড মিটিং হবে, এর মধ্যে সেই টাকাটা পাবো 1.2 বিলিয়নের মতো। আর আজকে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের 3টা চুক্তি সই করেছি। একটা হলো বে টার্মিনাল $650 মিলিয়ন, আর $200 মিলিয়ন রেজিলিয়েন্ট স্পিরিট প্রজেক্ট, মানে এটা বেসিক্যালি সোশ্যাল ওয়েলফেয়ার ফাইন্যান্স ডিভিশন প্রজেক্ট। এটা $150 মিলিয়ন, তাই না? 200 মিলিয়ন, 200। আর আমরা পেয়েছি ওপেক ফান্ড থেকে $100 মিলিয়ন। 3টে চুক্তি শুরু হয়ে গেছে। সংবাদের সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে জানিয়ে দেব খেলার খবর। তাওহিদ হৃদয় ইস্যুতে সারাদিন বিসিবিতে হয়েছে ম্যারাথন মিটিং। আর এরপর গণমাধ্যমের মুখোমুখি হন মোহামেডানের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, শাস্তি পাওয়ার পর আবারও হৃদয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়া হাস্যকর। ফিক্সিং ইস্যুতে তার মন্তব্য, প্রমাণ ছাড়া ফিক্সিং ইস্যুতে গণমাধ্যমের নাম আসা অসম্মানের। ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি যেন শেষ নেই। হোম আপ ক্রিকেটে ম্যাচ নেই, তবুও হাজির তামিম ইকবাল সহ এক ঝাঁক ক্রিকেটার। ঘন্টার পর ঘন্টা বৈঠক, বিষয় ঢাকা লিগের বিতর্ক, বোর্ডের সিদ্ধান্ত আর খেলোয়াড়দের হতাশা। পরিস্থিতি সামাল দিতে হাজির বোর্ড সভাপতি ও শীর্ষ কর্মকর্তারা। আম্পায়ারদের সঙ্গে অসদাচরণের দায়ে 2 ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়, কিন্তু শাস্তি কমাতে পরিবর্তন হয় বাইলজ। এরপর আবারও সেই সিদ্ধান্ত থেকে সরে আসায় বিস্মিত সিনিয়র ক্রিকেটাররা। 2টা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে। এটা কোন রুলে, কোন দিকে, কিভাবে করছে, এটা আমার কাছে জানা নাই। সো এই জিনিস নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম। এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি, কোনোভাবে সাসপেন্ড হতে পারে না। এদিকে গুলশান শাইনপুকুর ম্যাচ ফিক্সিং এর সন্দেহে আরও নাড়া দিয়েছে ঢাকা লিগকে। তদন্ত চলার মাঝেই শাইনপুকুরে 2 ক্রিকেটারের নাম গণমাধ্যমে প্রকাশ্যে, জানিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন খেলোয়াড়রা। বাদ যায়নি বিপিএল এর ফিক্সিং ইস্যু। ক্রিকেট বোর্ডকে ভেরি ক্লিয়ারলি বলেছি যে দেখেন, যদি ওখানে কোনো ধরনের কোনো কারাপশন হয়ে থাকে বা কোনো প্লেয়ার কোনো রং ডুইংসে থাকে, আমরা সবাই চাই এটার শাস্তি হোক, আমরা এটার সাথে 100%। বাট তার মানে এটা না আর কাউকে এটার কোনো অধিকার নাই আপনি ওই 2টা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে, তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন। এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নাই। আপনি ওই 2টা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে, সেম জিনিসটা অ্যাক্টিং করায়। সবশেষ কয়েক মাসের ঘটনা নাড়া দিয়েছে খেলোয়াড়দের, তাতে সবাই এক হয়েছেন এমনটাই দাবি তামিম ইকবালের। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।